আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে দেশে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে অধ্যাদেশ জারি। জুলাই অভ্যুত্থানে আহত চিকিৎসাধীনদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ শুরু, ১.৫ সপ্তাহে জাতীয় পরিচয়পত্র হস্তান্তরের আশ্বাস। প্রধান উপদেষ্টা সংস্কার প্রস্তাবগুলো নিয়ে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বললেন ফখরুল, সবাইকে ধৈর্য ধরার পরামর্শ। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের দিনই প্রায় ২০০ নির্বাহী আদেশ জারি, শপথের পর ভাষণে যুক্তরাষ্ট্রের সোনালী যুগ শুরু হয়েছে মন্তব্য। জাতীয় বাজেটে নৌ খাতে বরাদ্দ বৃদ্ধি ও পরিকল্পিত ড্রেজিংয়ের বিকল্প নেই বললেন বক্তারা, প্রান্তিক জীবনমান উন্নয়নে বিশিষ্টজনদের তাগিদ। এবং ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে প্রস্তুত টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকার, বিপিএল দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি প্রস্তুতি সারার ইচ্ছে। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আইন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো বিষয়ে সংস্কারের উদ্যোগ আইন মন্ত্রণালয় নেবে না। এখন থেকে স্বচ্ছতার মাধ্যমে বিচারপতি নিয়োগ হবে। ট্রাইব্যুনালে বিচার আর নির্বাচনের মধ্যে কোনো সম্পর্ক নেই বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ জারি করা হয়েছে। অধ্যাদেশ অনুযায়ী প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত ৬ সদস্যের কাউন্সিল সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ দেবে। যে কোনো আইনজীবী এই কাউন্সিলে বিচারক হতে আবেদন করতে পারবেন। উচ্চ আদালতে রাজনৈতিক সরকারগুলো সম্পূর্ণভাবে দলীয় বিবেচনায় অনেক ক্ষেত্রে অযোগ্য লোকদেরকে জাজ হিসাবে নিয়োগ দিত। আগামী ৩ মাসের মধ্যে আমরা হাইকোর্টে যে পরবর্তী নিয়োগ আছে সেখানে আমরা আগের যে কোনো আমলের চেয়ে একটা বেটার নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগ দিতে পারব। সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় সংস্কার না করলে সংস্কার কমিশনের সুপারিশের কি হবে, সাংবাদিকরা জানতে চান আইন উপদেষ্টার কাছে। এটা সম্পূর্ণভাবে জাতীয় ঐক্যমত্য কমিশন যে আছে সেই কমিশনে ডিসাইড করবে। নির্বাচন সংস্কারে কিছু বিষয় আছে যেটা সংবিধান পরিবর্তনের সাথে সম্পর্কিত না, সেটা যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পোষণ করে অবশ্যই এই সরকারের আমলে হয়ে যাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার এবং নির্বাচনের মধ্যে কোনো সম্পর্ক বা মতবিরোধ নেই জানিয়ে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এই বিচার কাজের সাথে নির্বাচনের কোনো বিরোধ নাই, কোনো সম্পর্ক নাই। বিচারের গতিতে চলবে। ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যার্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। আর হচ্ছে আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। গত সরকারের সময় করা সাইবার সিকিউরিটি আইনে চলা ১১৩টি মামলা ২ সপ্তাহের মধ্যে, ২৫ জেলার ২৫০০ রাজনৈতিক মামলা ১ সপ্তাহের মধ্যে এবং রাজনৈতিক সব মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। নির্বাচনে জালিয়াতির সাথে জড়িতদের বিচারে তদন্ত কমিশন গঠনের সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। রাজধানীতে মতবিনিময়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, জুলাই আগস্টে যারা নাগরিকদের হত্যা করেছে বেশিরভাগ মানুষ চায় তারা আর ক্ষমতায় না আসুক। সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু সংস্কার জরুরি উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্ব এবং জনগণের কেউ অতীতের মতো কারচুপি নির্বাচন চায় না বলে আশা করেন তিনি। নাজিব বেগের রিপোর্ট।
নির্বাচন কমিশন বিষয়ক সাংবাদিকদের সংগঠন আরএফইডি টকে অংশ নেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান। আলোচনায় তিনি বলেন, নির্বাচন ও রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত করার প্রস্তাব দিয়েছে তার কমিশন। জানান, মানবতা বিরোধী অপরাধীরা যেন নির্বাচনে অংশ নিতে না পারে সেই সুপারিশও করা হয়েছে। আমাদের নাগরিক তাদেরকে যেভাবে খুন করেছে, প্রায় 2000 ব্যক্তি খুন হয়েছে, এবং যারা গুম হয়েছে, যারা বিভিন্নভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, আমরা কি চাই তারা আবার এসে আমাদের রাষ্ট্র পরিচালনা করুক? আমি তো মনে করি অধিকাংশ জনগণে চায় না। 40% নিচে ভোট পড়লে পুনঃভোটের সুপারিশ করেছে কমিশন। নির্বাহী বিভাগ যাতে নির্বাচন কমিশনকে প্রভাবিত করতে না পারে সেই প্রস্তাবও করা হয়েছে। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য সবকিছুর উপরে সংশ্লিষ্টদের সদিচ্ছাকেই বড় মনে করছেন তিনি। সকলেই চায় একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, একটা পরিচ্ছন্ন নির্বাচন, যাতে মানুষ ভোট দিতে পারে, যাতে অতীতের পুনরাবৃত্তি না ঘটে। তো আমি আশা করি, আমি বিশ্বাস করি যে আমাদের রাজনীতিবিদরা তারাও এটা তাদের উপলব্ধিতে আছে। গত 3টা নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে। কমিশন গঠন করে তারা তদন্ত করে বের করবে, তারা কোনো অপরাধ করে থাকলে তাদেরকে যারা বিচারের আওতায় আনা। পরিস্থিতির উন্নতি হলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 4 মাসে স্থানীয় ও জাতীয় নির্বাচন করা সম্ভব হবে বলেও মনে করেন তিনি। নাজিব বিক, চ্যানেল আই, ঢাকা। ভোটার তালিকা হালনাগাদের জন্য হাসপাতালে চিকিৎসাধীন জুলাই অভ্যুত্থানে আহতদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ শুরু করেছে নির্বাচন কমিশন। আহতদের মধ্যে যাদের চোখ এবং আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও তালিকাভুক্ত করা হচ্ছে। বিএসএমএমইউ হাসপাতালে এ কার্যক্রম পরিদর্শন করে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক জানান, অন্য হাসপাতালগুলোতে গিয়েও তথ্য হালনাগাদ করা হবে। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের মধ্যে যারা এখনও চিকিৎসাধীন রয়েছেন, ভোটার তালিকায় তাদের তথ্য হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্রে ভুল থাকলেও বা হারিয়ে গেলেও সেই বিষয়েও সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে বিএসএমএমইউ এর কেবিন ব্লকে জুলাই আহতদের ভোটার তালিকা হালনাগাদ করতে আসেন এনআইডি এর মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এক টেবিলে বসেই আবেদনকারীর তথ্য, ছবি তোলা, আঙ্গুলের ছাপ ও আইরিশ দিয়ে ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়। আমাদের এটা করাতে আমরা তাদেরকে অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাই, এবং আহত ভাইদের পাশে এসে দাঁড়ানোর জন্য এই উদ্যোগটা আমার কাছে অনেক ভালো লাগছে। আমরা কখনো কল্পনা করতে পারিনি হসপিটালে থেকে আর কি আমরা ভোটার হব। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক সে সময় জানায়, 1.5 সপ্তাহের মধ্যে তাদের জাতীয় পরিচয়পত্র তুলে দেওয়া হবে। আমরা মনে করেছি যে এইটা ওদের হক, ওরা এইটুকু আমাদের কাছে চাইতে পারে বা এটা পাওয়ার অধিকার ওরা রাখে, কারণ ওদের কারণেই আজকে আমাদের এই পরিবর্তিত পরিস্থিতি। আহতদের মধ্যে যাদের আঙ্গুল ও চোখ বেশি ক্ষতিগ্রস্ত, কমিশনের অনুমতিতে তাদের কার্ড দেওয়া হবে বলে জানান মহাপরিচালক। যাদের এরকম সীমাবদ্ধতা হয়ে গেছে, আমরা তাদের এই বিষয়ে আমরা কমিশনের পারমিশন নিয়ে তাদেরকে আমরা এনআইডি দিব এবং ভোটার তালিকায় সম্পৃক্ত করব। শুধু ঢাকা নয়, ভোটার তালিকা আহতদের হালনাগাদের কর্মসূচি চলবে দেশ জুড়ে। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF এর শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের ফাঁকে তিনি বৈঠক করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ সোলজের সাথে। বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল 5:25 সুইজারল্যান্ডের জুরিখে পৌঁছেন প্রধান উপদেষ্টা। তাকে স্বাগত জানান জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক এমডি আরিফুল ইসলাম। 4 দিনের এই সফরে প্রধান উপদেষ্টা জার্মান চ্যান্সেলর ওলাফ সোলজ ছাড়াও ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাই প্রধানমন্ত্রী পাইংটার্ন সেনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করার কথা রয়েছে। হঠকারী কোনো কিছু না করে সবাইকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক আলোচনায় তিনি বলেছেন, সংস্কারের প্রস্তাবগুলো আসা শুরু হয়েছে, প্রধান উপদেষ্টা সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। বিএনপি মহাসচিব বলেন, অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকারের গ্রহণযোগ্যতা সবসময় বেশি। রাহুল রায় রিপোর্ট।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় জাতীয় প্রেস ক্লাবে ছিল ব্যতিক্রমী আয়োজন গ্রন্থ আড্ডা। সেখানে প্রধান বক্তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বোধহয় ধারা প্রয়োজনের সঙ্গে সঙ্গে অর্থনীতি ভাষা তাই বলে, প্রয়োজনের সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা পাল্টায় এবং সেটা পাল্টাতে হয়। আমাদের এখানে এখন যে অস্থিরতা বিরাজ করছে, এই অস্থিরতা থেকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাকে যদি কন্টেইন করতে চাই, আমাদেরকে ধৈর্য ধরে পা ফেলতে হবে। এমন কিছু আমরা করব না যেখানে আমরা আরো নৈরাজ্যের সৃষ্টি করে আরো বিপদ আমরা যেন ডেকে না আনি। এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে পারে মনে করি। ন্যূনতম সংস্কারের পরই নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব। এই সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে। আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই এই বিষয়গুলো ডাকবেন, একটা সমাধানের দিকে আসবেন, আলোচনা হবে, ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাবো। নির্বাচনটার কথা এই জন্যই তাড়াতাড়ি বলি যে নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে। এখানে আপনার একটা নির্বাচিত সরকার, সে একটা পিপুলস ম্যান্ডেট নিয়ে বসবে। এরা তো এখন বসতে পারেনি, ওদের মধ্যে সেই যে কনফিডেন্স, সেই কনফিডেন্সটা নাই। ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। মির্জা ফখরুল বলেছেন, নির্বাচিত সরকারের মাধ্যমেই সকল সংকট সমাধান সম্ভব। আমাদের সালাম সাহেব, রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংস্কার বিষয়ে বিএনপিকে কারো কাছ থেকে সবক নিতে হবে না। সংস্কার বিএনপির জন্য নতুন কিছু না, ৯০% সংস্কার বিএনপির হাত দিয়ে হয়েছে। মঙ্গলবার দুপুরে যশোরের খুলনা বিভাগে অর্থনীতি পুনরুদ্ধারের রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আমির খসরু আরও বলেন, বিএনপির যে ৩১ দফা তার মধ্যেই রয়েছে সবচেয়ে বেশি সংস্কারের প্রস্তাব। জনগণ সমর্থন নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে সেগুলো বাস্তবায়ন করা হবে। যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তৃতা করেন বিশিষ্ট শিল্প উদ্যোক্তা কাজী সালিমুল হক কামাল, বিজিএমইএ সাবেক সদস্য মাহমুদুল হাসান খান সহ অন্যরা। স্বৈরাচারের দোষরদেরকে রেখে চেম্বারে গণতন্ত্রের হবে না, এই উদ্যোগ আপনাদেরকে গ্রহণ করতে হবে। বিএনপি পক্ষ থেকে আমি একটা কথা আপনাদেরকে শিওর করতে পারি, যেটা একটুখানি বাবু করেছে, সেটা হচ্ছে ট্রেডকে, ব্যবসাকে লিবারালাইজ করতে হবে। জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি সভায় অধ্যাপক সলিমুল্লাহ খান বলেছেন, বাংলাদেশে ফ্যাসিবাদ নানাভাবে পুনরুৎপাদিত হচ্ছে। তিনি বলেন, সমাজের সব ক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে, তবেই জুলাই বিপ্লব অর্থবহ হবে। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেছেন, -2 ভয়ে বড় রাজনৈতিক দলগুলো সংস্কারের পরিবর্তে দ্রুত নির্বাচনের কথা বলছে। আক্তার হোসেনের রিপোর্ট। জাতীয় নাগরিক কমিটি ঢাকা মহানগর উত্তরের থানা প্রতিনিধিদের সভায় বক্তারা বলেন, জনগণকে কেন্দ্র করে ইনসাফ ও অধিকারের ভিত্তিতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য কাজ করছে নাগরিক কমিটি। এটা কিন্তু কোনো রেজিম পরিবর্তন ছিল না, এটা একটা অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে, এবং গণ অভ্যুত্থানের পরে একটা ব্যবস্থার পরিবর্তনের রাজনীতি আমাদেরকে করতে হবে, সেটাই আমরা করতেছি। যদি আপনি সংসদে গিয়ে সংখ্যাগরিষ্ঠতা পান, তাহলে গণপরিষদের সংখ্যাগরিষ্ঠতা আপনি পাবেন না, এটা ধরে নিচ্ছেন কেন? গণপরিষদ নির্বাচনের সমস্যাটা কোথায়, আপত্তি কোথায়? এইটা হলো আমরা রাজনৈতিক দলগুলোর কাছে জানতে চাই। তারা চেষ্টা করছে আওয়ামী লীগকে, ফ্যাসিবাদী এই দলটিকে প্রাসঙ্গিক করে তোলা এবং আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা করছে। তারা চেষ্টা করছে যাতে করে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম করেছি, এই অভ্যুত্থানে নিজেদের রক্ত দিয়েছি, আমরা কোনোদিন আর কোনোভাবে এই বাকশালী লীগকে বাংলাদেশে আর দেখতে চাই না। জনগণের বিপ্লবী চেতনা ধারণ করেই সমাজের সর্বস্তরে বৈষম্য দূর করার কথা বলেছেন বিশিষ্টজনেরা। তারা বলেন, গণতন্ত্রের পথে বাধাগুলো চিহ্নিত করে দূর করাই এখন প্রধান কর্তব্য। বুদ্ধিজীবীদের কথায় যদি দেশ চালাতে হতো বা মুক্তিযুদ্ধ করতে হতো, তাইলে বাংলাদেশ স্বাধীন হতো না। ঠিক একইভাবে আমাদের বুদ্ধিজীবীদের কথায় যদি আপনাদেরকে বিপ্লব করতে হইতো, তাহলে এই বিপ্লব 24-এ কেন 48-এও করতো না। এখন যেগুলি বিদ্যমান রাজনৈতিক দল আছে, তাদের মধ্যে একটু সংশয় দেখা দিয়েছে যে এই তরুণ ছাত্ররা যদি তাদের নিজেদের দল গঠন করে, তাহলে আমাদের কি অবস্থা হবে।
আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা যদি সত্যিকারের অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চাই, আমাদের অনেক রাজনৈতিক দল লাগবে এবং এক রাজনৈতিক দল সঠিকভাবে দেশ চালাচ্ছে কিনা সেটা দেখার জন্য তার জন্য পাহারাদার দরকার। তরুণরাই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার চিন্তার কাণ্ডারি হবে মন্তব্য করে নতুন যাত্রা শুরুর কথা বলেছেন বক্তারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। ক্ষমতা গ্রহণের পর প্রথম দিনই প্রায় 200 নির্বাহী আদেশে সই করে চমক দেখিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে বাইডেন প্রশাসনের 78টি আদেশও বাতিল করে দেওয়া হয়। রয়েছে 2021 সালে ক্যাপিটাল হিলে হামলাকারী প্রায় 1,500 মানুষকে পূর্ণ ক্ষমা প্রদান এবং মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারির মতো সিদ্ধান্ত। আমদানি পণ্যে উচ্চ শুল্ক আরোপেরও ঘোষণা এসেছে। শাসনামলের প্রথম দিকেই চীন ও ভারত সফরে যেতে পারেন ট্রাম্প, জানিয়েছেন মার্কিন গণমাধ্যম। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। প্রেসিডেন্ট পদে শপথ নিয়ে ওভাল অফিসে বসে প্রথম দিনই একের পর এক নির্বাহী আদেশে সই করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় 200 নির্বাহী আদেশের মধ্যে সর্বপ্রথম তিনি 1500 সমর্থককে কারামুক্ত করার আদেশটিতে সই করেন। কারাগারে থাকা এই 1,500 ব্যক্তি 2021 সালের 6 জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িতদের মুক্তি দেওয়ার ইঙ্গিত কয়েক মাস আগেই দিয়ে রেখেছিলেন ট্রাম্প। ক্ষমতায় এসেই টিকটক নিষিদ্ধ করা আইনের বাস্তবায়ন পিছিয়ে দিয়েছেন তিনি। এছাড়া আরও যেসব গুরুত্বপূর্ণ ইস্যুতে তিনি সই করেছেন তার মধ্যে আছে প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের মতো সিদ্ধান্ত। সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে সশরীরে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মেক্সিকোর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা জারি করে ওই সীমান্তে শরণার্থী গ্রহণের প্রক্রিয়া রদ করা হয়েছে। এর বাইরে সন্তানের জন্মস্থানের ভিত্তিতে বাবা মাকে মার্কিন নাগরিকত্ব দেওয়ার আইন স্থগিত করা হয়েছে। আরেকটি নির্বাহী আদেশে নারী ও পুরুষ ছাড়া আর সব লিঙ্গের অস্তিত্ব অস্বীকার করা হয়েছে। পাশাপাশি লিঙ্গ সমতা ও অন্তর্ভুক্তিমূলক সকল সরকারি কার্যক্রম বন্ধেরও ঘোষণা দিয়েছেন ট্রাম্প। নির্বাহী আদেশের বাইরেও সব ধরনের আমদানি পণ্যে 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এর মধ্যে কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর 25% এবং চীনের পণ্যের ওপর 60% শুল্ক আরোপ করা হতে পারে। নির্বাহী আদেশের বাইরেও ট্রাম্পের শাসনামলের প্রথম দিককার বিদেশ সফর নিয়ে ইঙ্গিত পাওয়া গেছে। দ্বিতীয় মেয়াদ শুরুর প্রথমেই তিনি ভারত ও চীন সফরের পরিকল্পনা করছেন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানা গেছে ট্রাম্প চীনের সঙ্গে সম্পর্ক গভীর করার লক্ষ্যে প্রথম 100 দিনের মধ্যে সেখানে সফর করতে চান। এছাড়া ট্রাম্প ভারতেও সফরের কথা ভাবছেন। চলতি বছরের এপ্রিলে তিনি ভারত সফরে যেতে পারেন। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হতে পারে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিরা। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই উপস্থিত হন ট্রাম্প সমর্থকরা। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে নাফিস ইফতেখারের রিপোর্ট। নিউ ইয়র্কের ম্যানহাটনের টাইমস স্কোয়ারে স্থানীয় সময় সোমবার বিকেলে জড়ো হন প্রবাসী রিপাবলিকান সমর্থকরা। অনুষ্ঠান শুরু হয় সর্বধর্ম প্রার্থনার মধ্য দিয়ে। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পর বাঙালি ফর ট্রাম্প এর ব্যানারে প্রবাসী রিপাবলিকান সমর্থকরা যোগ দেন অভিষেক উদযাপন অনুষ্ঠানে। এদিন টাইমস স্কোয়ারের তাপমাত্রা হিমাঙ্কের নিচে 6 ডিগ্রি সেলসিয়াস হলেও দলে দলে হাজির হন সমর্থকরা। উপস্থিত সমর্থকরা দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণকে মার্কিন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন বলে উল্লেখ করেন। আমরা খুব খুশি এবং আমরা চাই আমেরিকা আরো অনেক দূর এগিয়ে যাবে এবং আমাদের এই নেতা তিনি সারা বিশ্বের বুকে শান্তি এনে দেবেন। কোনো যুদ্ধ বিগ্রহ থাকবে না। সবাই আমরা এই আমেরিকায় যারা বসবাস করি, সারা পৃথিবীর লোক এখানে, আমরা সবাই সবার বন্ধু, সবাই সবার ভাই। আমরা আশা করছি
Donald J. Trump, he's going to make the economy normal for our people. We're going to have all the religious rights. We don't want to see all the crap. Leftists who was destroying our country. He's the right person, Donald J. Trump. We designated him Avatar Trump. আশরাফুল হাসান বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন শরফ সরকার, টুটুল আহমেদ চৌধুরী, আলামিন বাবু এবং ইসমাইল খান আনসারি। নাফিস ইফতেখার, চ্যানেল আই। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষার ফলাফলে প্রথম সারিতে থাকা শিক্ষার্থীদের নিজের কোচিং সেন্টারের বলে দাবি করা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন দেখা দেয়। শিক্ষার্থীরা আদৌ সেসব কোচিং সেন্টারের সাথে জড়িত কিনা তা নিয়েও প্রশ্ন থাকে। এমন প্রশ্ন এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের নিয়েও। বিস্তারিত জানাচ্ছেন মিথিলা নাজদিন। রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেট অনেকটা কোচিং পাড়া হিসেবেই শিক্ষার্থীদের কাছে পরিচিত। উচ্চ মাধ্যমিক শেষে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি হিসেবে ঢাকাসহ সারা দেশে নানা কোচিং সেন্টারে ভর্তি হন শিক্ষার্থীরা। আবার অনেকে বাড়িতে প্রস্তুতি নিয়েই ফলাফলে চমক দেখান। সদ্য প্রকাশিত মেডিকেল ভর্তি পরীক্ষায় সেরা ফলাফল করা শিক্ষার্থীদের নিজেদের শিক্ষার্থী বলে দাবি করছে প্রায় সব কোচিং সেন্টারই। এ অবস্থায় নিজেদের অবস্থান স্পষ্ট করলেন কোচিং সেন্টারগুলো। একটা স্টুডেন্ট যখন একাধিক কোচিংয়ে ভর্তি হয়ে সে একাধিক কোচিং থেকে সার্ভিস নেবে, তখন তো সবগুলো কোচিং থেকেই তাকে বলবে সে তার স্টুডেন্ট, সে যতটুকু সার্ভিস নিক সে অনুযায়ী বলবে। এবং দেখা সেকেন্ডের ক্ষেত্রে যেটা ঘটছে, সে একই সাথে দুটা কোচিংয়ে সে কন্টিনিউ করছে, সে উন্মেষেও ছিল, রেটিনাতেও ছিল, যে কারণে তো তাকে অবশ্যই দুটা কোচিং তাকে দেখাবেই। বিভিন্ন সংবাদে নানাভাবে শিরোনাম হওয়া শিক্ষার্থীদের কেউ বলছেন একটি, আবার কেউ বা একাধিক কোচিং সেন্টারের নির্দেশনা নেওয়ার কথা। আমি একটা বিষয়ে একটু পরিষ্কার করে দিতে চাই যে আমি একাডেমিকে কোনো প্রাইভেট বা কোচিং এর সাথে যুক্ত ছিলাম না, এটা ঠিক, কিন্তু অ্যাডমিশন জার্নিতে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত উন্মেষের সাথে সম্পূর্ণভাবেই যুক্ত ছিলাম। তবে সব মিলিয়ে শিক্ষার্থীদের সাফল্য অর্জনে জ্ঞানের ভিত্তি সুদৃঢ় করা এবং নিজেকে একাগ্র হতে আহ্বান সেরাদের। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। নৌপরিবহন, নাব্যতা ফেরানো ও টেকসই উন্নয়ন নিশ্চিতে জাতীয় বাজেটে এই খাতে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি পরিকল্পিত ড্রেজিংয়ের বিকল্প নেই। রাজধানীতে নৌপরিবহন এবং নাব্যতার চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনারে বক্তারা পরিবেশ প্রতিবেশ রক্ষা ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে নৌপথ পুনরুদ্ধারে গুরুত্ব আরোপ করেন। প্রান্তিক জীবনমান উন্নয়নে, নৌ যোগাযোগ উন্নয়নে জোর দেন বিশিষ্টজনেরা। আলিমান রাজি রিপোর্ট। দক্ষিণ এশিয়ার ভাটি অঞ্চল খ্যাত বাংলাদেশ প্রকৃতিগতভাবে নদীমাতৃক দেশ। হিমালয় ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন স্থান থেকে উৎপন্ন অসংখ্য নদী এসে ঢুকেছে বাংলাদেশে। নদীর উর্বর পলির কারণে আবহমান বাংলা খ্যাতি পেয়েছে সুজলা সুফলা শস্য শ্যামলা। তবে দখল, দূষণ আর অপরিকল্পিত উন্নয়নে যুগের পর যুগ নাব্যতা কমার পাশাপাশি কমেছে নৌপথের দৈর্ঘ্য। পরিস্থিতি উন্নয়নে নৌপরিবহন ও নাব্যতা চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনার। দেশের আর্থসামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতে যথাযথ নদী ব্যবস্থাপনা ও নৌপথ পুনরুদ্ধারে জোর দেন বক্তারা। পৃথিবীর যে কোনো মানুষ যদি নদী পর্যবেক্ষণের জন্য আসে, বাংলাদেশে আসতে হবে, সেটাই। কিন্তু সেটাকে আমরা সঠিকভাবে ব্র্যান্ডিং করতে পারি না, সেটা আমাদের একটা শৈথল্য ভাব আছে এদিকে। আমাদের কিছু ল্যান্ড রিক্লেমেশনের যে প্রজেক্টগুলো ভবিষ্যতে আমরা চিন্তা করছি কিংবা আপনারা যেগুলো করতে চাচ্ছেন, সেখানেও আমরা কতটুকু ডিসিপ্লিন আমরা আনতে পারছি কিংবা কার ইনভেস্টমেন্ট আমরা নিব, আমরা কি বাইরের ইনভেস্টমেন্ট বেশি নিব না দেশি ইনভেস্টমেন্ট বেশি নিব। যদি আপনার রক্ষা করতে চাই সমস্ত ধরনের আপনার অনাচার থেকে, অবিচার থেকে, তবে আমাদেরকে পরিবেশের ব্যাপারটাকে প্রধান দিতে হবে এবং আমাদের সেক্ষেত্রে জ্বালানি ব্যবহারের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং ড্রেজিং যে হয়নি তা না, কিছু কিছু ড্রেজিং হয়েছে, সেই ড্রেজিংয়ের ফলাফল শূন্যের কোঠায়। নৌপথ যদি আমি সচল করতে চাই, তাহলে আমাদের ক্যাপিটাল ড্রেজিংয়ের প্রয়োজন আছে। আমরা যদি নৌপথকে বেশি ব্যবহার করতে পারতাম, তাহলে কিন্তু আমরা এই পরিবেশের জন্য এটা অত্যন্ত সহায়ক হতো, কারণ আমার ফুয়েল কনজাম্পশনটা অত্যন্ত কম হতো। নৌ পরিবহনের জন্য পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী এবং নিরাপদ, এই তিনটা উপকারকে আমরা কিন্তু ভালোভাবে কাজে লাগাতে পারতাম। সভ্যতার অগ্রযাত্রার অন্যতম প্রধান অনুঘটক নদীর স্বাভাবিক প্রবাহকে সম্মান জানানোর পাশাপাশি সার্বিক সচেতনতা ও দায়িত্বশীলতার আহ্বান জানান বিশিষ্টজনরা। সুব্যবস্থাপনার অভাবে আমরা এই ড্রেজ ম্যাটেরিয়ালসগুলা
বঙ্গোপসাগরে ফেলতে পারছি না। এখন প্রায় 1.5 বিলিয়ন টন সেলিমেন্টেশন আসে উপর থেকে। আমরা এটাকে যদি পরিকল্পনা মাফিক ড্রেজিং করা যায়, প্রতি বছরে অন্তত একটা করে উপজেলা জাগতে পারে। যে কাজটি আমরা প্রাইভেট সেক্টর থেকে করছি আর সরকারিভাবে যে কাজগুলো হচ্ছে তার একটা সমন্বয় দরকার, এবং সেই সমন্বয়টায় যত বেশি কথা বলবো তত কিন্তু উঠে আসবে। আমরা কিন্তু সবসময় কিন্তু বলি যে ড্রেজিং এক্সপেন্সিভ, কিন্তু এই এক্সপেন্সিভ ব্যাপারটা যে লম্বা সময়ের জন্য আমাদের জন্য একটা বিশাল সুফলের ব্যাপারে বয়ে আনছে এবং প্রকৃতি পরিবেশকে ভালো রাখছে, সেইটাও কিন্তু আমাদের চিন্তা করতে হবে। আমাদের এই দেশটা আমাদের ভালো রাখতে হবে, আমাদের নদীকে ভালো রাখতে হবে, প্রকৃতিকে ভালো রাখতে হবে, পরিবেশকে ভালো রাখতে হবে। আমরা সবাই যখন হাতে হাত মিলাবো তখনই কিন্তু আমরা পরিবেশ প্রকৃতিকে যেমন ভালো রাখবো, আমাদের দেশটাকে ভালো রাখবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও ভালো রাখবো। নদীর প্রতি যখনই আমরা যে অবিচার করি না কেন, সেই অবিচারটা আসলে একটা জীবনের প্রতি করা হয়। যারা প্রাইভেট সেক্টরে ড্রেজিং করেন, সরকারের প্রাথমিক দায়িত্ব হওয়া উচিত যে এমন একটা ব্যবস্থা করবে যেটা সুশাসন হবে, যেখানে আপনাদের কাজগুলোকে সরকার ফ্যাসিলিটেটও করবে, মনিটরও করবে। রাজনৈতিক বিবেচনায় যেন কাজ দেওয়া না হয়, সক্ষমতার বিবেচনায় যেন কাজ দেওয়া হয়। বেসরকারি খাতে সক্ষমতা গড়ে তোলাও সরকারের দায়িত্ব। মানে কোনো ভবিষ্যতের কোনো চিন্তা নাই। আমরা রাস্তা বানাচ্ছি, বিরাট বিরাট ব্রিজ বানাচ্ছি, ওইটাই বিষয়, কিন্তু দ্যাটস নট ডেভেলপমেন্ট। আমরা উন্নয়ন দেখি, কিন্তু আমরা কখনো চিন্তা করি না যে হোয়াট আর উই ডুইং। মানুষের মানে এই উন্নয়নের কথা আমরা বলি, যেটাকে আমি বলি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যদি হয় সেটা করতে হবে এইসব চর এলাকায়, এইসব গ্রামে, এইসব প্রত্যন্ত অঞ্চলে যারা নদীর উপরে ডিপেন্ডেন্ট। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজনের সহযোগী ভয়েস অন ক্লাইমেট চেঞ্জ, কর্ণফুলী সুরক্ষা পরিষদ, পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এবং বাংলাদেশ নদী পরিব্রাজক দল। আলিমান রাজদি, চ্যানেল আই, ঢাকা। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারির ঘটনায় বিবৃতি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিবৃতিতে জানিয়েছে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য দায়ী ব্যক্তিরা কেউ কেউ গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী থাকলেও কেউই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সাংগঠনিক পরিসরে যুক্ত নয়। ঢাকা মহানগরের দায়িত্বশীল ও ঘটনাকালীন সময়ে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত নির্বাহী সদস্যদের সমন্বয়ে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি ইতোমধ্যেই কাজ শুরু করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকটি পক্ষ রূপায়ণ টাওয়ারের সামনে ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন করেছে। এই হামলার বিচারের দাবিতে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশের ঘোষণা দিয়েছে তারা। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। যুদ্ধবিরতির চুক্তির পর গাজায় ত্রাণবাহী ট্রাক ঢুকছে। 25শে জানুয়ারি আরও 4 জিম্মিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে হামাস। বিরতির পরে আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও জাকির হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই মামলাগুলোর বিস্তারিত তুলে ধরেন দুদকের প্রতিরোধ সেলের মহাপরিচালক আক্তার হোসেন। এছাড়া ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়া 1 আসনের সাবেক এমপি আ.ক.ম সরওয়ার জাহান ও তার স্ত্রী এবং বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল অধিদপ্তরের সাবেক মহাব্যবস্থাপক সাইদুর রহমানের বিরুদ্ধে আরও 2টি মামলা করেছে দুদক। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সিল স্বাক্ষর জালিয়াতির অভিযোগে গণপূর্তের অফিস সহকারী তৈবুর রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। জনাব সরওয়ার জাহানের প্রভাব ও আর্থিক সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ 1,19 লক্ষ টাকারও বেশি সম্পদ অর্জন করার অপরাধে তিনি ও তার স্বামীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মেহের আফরোজ, সাবেক সংসদ সদস্য গাজীপুর 5 ও সাবেক প্রতিমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। টেলিযোগাযোগ খাতে স্থির এবং টেকসই নীতিমালা না থাকার কারণে আন্তর্জাতিক কোম্পানিগুলো বিনিয়োগে অনাগ্রহী হয়ে উঠেছে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।
বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এমদাদুল বারী এজন্য গ্রাহক, ব্যবসায়ী এবং সরকারের মধ্যে সমন্বয় করে গ্রাহক বান্ধব রোডম্যাপ তৈরি করতে কমিটি গঠন করেছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার কমিটির প্রথম সভা শেষে এক ব্রিফিংয়ে বিটিআরসি চেয়ারম্যান জানান, অংশীজনদের মতামতকে গুরুত্ব দিয়ে মার্চ মাসের মধ্যেই সরকারের কাছে রোডম্যাপ জমা দেবেন তারা। বিভিন্ন প্রতিষ্ঠানের লাইসেন্স পুনর্বিন্যাসের কথা জানিয়ে ইন্টারনেটের দাম কমানো উচিত বলেও মন্তব্য করেন তিনি। অনেক নীতিমালা সকাল বিকাল পরিবর্তন হচ্ছে, এতে করে যারা গ্লোবাল বড় বড় কোম্পানি যারা আছেন ওনারা যখন বিনিয়োগ করতে যান ওনাদের বিনিয়োগের নিশ্চয়তা সম্পর্কে তারা অনেক আশাবাদী হন না। সব কিছু দেখে নিয়ে আমরা আশা করছি মার্চ মাসের মধ্যে, বাই দ্য এন্ড অফ মার্চ, আমরা হয়তো একটা রোডম্যাপ, একটা স্ট্র্যাটেজি তৈরি করে সরকারকে দিতে পারবো সরকারের কনসিডারেশনের জন্য। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করার প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর শাখার শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ফ্যাসিস্ট সরকার এবং দুর্নীতির বিরুদ্ধে যাদের সঙ্গে কাজ করেছেন ওসি গিয়াসউদ্দিন মিয়া, নতুন নিয়োগ পাওয়া ওসিকে মেনে নেবেন না বলেও জানান তারা। এসির সঙ্গে আলোচনার পর শিক্ষার্থীরা থানার ভেতর থেকে সরে আসেন। গতকাল ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করা হয়। থানা যিনি ভারপ্রাপ্ত ওসি ছিলেন উনি হলো গিয়াসউদ্দিন। 5 আগস্টের পরে থেকে স্টুডেন্টদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে স্টুডেন্টরা যারা নৈতিকভাবে কাজ করেছে তাদের সাথে হাত মিলে তিনি কাজ করেছেন এবং আমি ফ্যাসিস্টে যারা দালাল ছিল তাদের এগেইনস্টে তিনি স্বচ্ছভাবে কাজ করেছেন। দুর্নীতির বিরুদ্ধে গিয়ে কাজ করতেছে যে সেই অফিসারকে কেন রাতারাতি ট্রান্সফার করা হলো। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সে সবসময় সোচ্চার ছিল। সো এই জন্য মূলত আমরা আসলে চাচ্ছি সেই থাকুক, পরবর্তী ওসি ভালো না খারাপ ইট ডাজন্ট ম্যাটার। এ পর্যায়ে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল হামাস যুদ্ধবিরতি চুক্তির পর গাজায় ত্রাণবাহী ট্রাক ঢুকতে শুরু করেছে। একদিনেই প্রায় 700 ট্রাক প্রবেশ করেছে বলে জানা গেছে। গাজায় সিভিল ডিফেন্স জানিয়েছে, গতকাল গাজার বিভিন্ন ধ্বংসস্তূপ থেকে 60টিরও বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। ফিলিস্তিনের পশ্চিম তীরে 20 জনেরও বেশি বেসামরিক নাগরিককে গ্রেফতার করেছে ইসরায়েলি সেনারা। ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 47,035 ফিলিস্তিনি নিহত এবং ইসরায়েলের 1,139 জন নিহত হয়েছে। গত রোববার থেকে ইসরায়েল হামাস যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হামাস 3 জিম্মিকে মুক্তি দিলে জেল থেকে 90 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় ইসরায়েল। এছাড়া আগামী 25শে জানুয়ারি শনিবার আরও 4 জিম্মিকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে হামাস। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। দর্শকদের জন্য এবার আইস্ক্রিনে এসেছে শাকিব খান অভিনীত সিনেমা দরদ। অনন্য মামুন পরিচালিত এই সিনেমায় শাকিবের বিপরীতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। আরও অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, তানভীর তারেক, ইমতু, রীতিশ সহ অনেকেই আইস্ক্রিনে সাবস্ক্রাইব করে সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শকরা। আনন্দদায়ক নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক মিলন মেলা এবং পিকনিক। আয়োজনের প্রধান অতিথি ছিলেন কনসুলেটর শ্রম বিষয়ক কনসাল মোহাম্মদ আরিফুজ্জামান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ চেয়ারম্যান আতাউর রহমান মুকুল। শিক্ষক, শিক্ষার্থী এবং পরিবারের সদস্যরা সে সময় উপস্থিত ছিলেন। সবশেষে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্যায়ে কৃষি সংবাদ। ভোলার বিস্তীর্ণ চরাঞ্চলের উর্বর মাটি, অনুকূল আবহাওয়া আর অক্লান্ত পরিশ্রমে এবার ভালো ফলন পেয়েছে কৃষক। তবে সবজির দাম কমে যাওয়ায় ক্ষতির মুখে তারা। ভোলা থেকে হারুন রশিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ভোলার প্রতিটি চর যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। কৃষক চিচিঙ্গা, শসা, ঝিঙা, লাউ সহ বিভিন্ন সবজি চাষ করছেন। তবে সবজির দাম নিয়ে চিন্তিত তারা। কামের মানুষের বেতন দিয়া আমাকে দেই, আমাকে টাকা থাকে না, যে চালান দিছি এই চালানি তো আনতে পারব না। সবজি খেতে আমাকে বিরাট লস,
কারণ ফলের বীজের দাম বেশি, আমরা বীজ নিয়ে লাভবান হতে পারি না। 6 থেকে 7 লাখ টাকা খরচ হয়েছে। এখন যেই বাজার, এরকম নিম্ন বাজার হলে আমাদের অনেক লস হবে। এত টাকা দিয়া কইরা মনে করেন 5 টাকা কেজি এখন বিক্রি করতে পারি না, জলা ধরে গাছ নষ্ট হয়ে গেছে। অনুকূল আবহাওয়া, পোকামাকড়ের আক্রমণ কম ও কুয়াশার তেমন প্রভাব না থাকায় আশাতীত ভালো ফলন হয়েছে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি বিভাগের উদ্যোগ এবং পরামর্শে এবং কারিগরি সহযোগিতায় কৃষকরা এ সমস্ত ফসলের চাষ করে যাচ্ছে। তাদেরকে ফলের মাছি পোকা দমনের জন্য ফেরোমন ফাঁদের ব্যবহারের পরামর্শ এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এবছর জেলায় 11,320 হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। এর মধ্যে চরাঞ্চলে চাষ হয়েছে প্রায় 2000 হেক্টর জমিতে। এখানকার উৎপাদিত সবজি স্থানীয় বাজার ছাড়িয়ে নদীপথে পৌঁছে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে। রাজীব আহমেদ, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ। দেশজুড়ে শীত জেঁকে বসেছে। হিমেল হাওয়া আর ঘন কুয়াশার ঠান্ডায় নাজেহাল নিম্ন আয়ের মানুষ। এমন অবস্থায় বরিশালের অসহায় মানুষকে শীত বস্ত্র দিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব। তীব্র শীতে উষ্ণ উপহারে খুশি শীতার্তরা। বরিশাল থেকে সাইদ পান্থর তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। মাঘের শুরুতে তীব্র শীতে নাজেহাল বরিশালের জনজীবন। শীতবস্ত্রের অভাবে কষ্টে দিন পার করছেন খেটে খাওয়া মানুষ। প্রতি বছরের মতো এবারও অসহায় এসব মানুষের কষ্ট লাঘবে উষ্ণতার বার্তা নিয়ে হাজির প্রকৃতি ও জীবন ক্লাব। জাহানারা ইসরায়েল স্কুল অ্যান্ড কলেজ চত্বরে দেওয়া হয় শীত নিবারণের কম্বল। এমন উদ্যোগে স্বস্তি জানিয়েছেন সমাজের সুবিধাবঞ্চিত এসব মানুষ। আমি কম্বল পেয়েছি, খুব খুশি হয়েছি। সরকারের পাশাপাশি অন্য আমাদের জন্য একটু খেয়াল দেওয়া উচিত। অনেক উপকার হয়েছে আমাকে, বস্ত্র পাইছি, খুব ভালো হয়েছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোয় প্রকৃতি ও জীবন ক্লাবকে সাধুবাদ জানান বিশিষ্টজনরা। ভবিষ্যতেও আপনাদের মতো আরো অন্যান্য সংগঠন যারা আছে, গরিব মানুষের জন্য যারা কাজ করতে চায়, তারা জেলা প্রশাসনে আসলে আমরা একসাথেই এই শীতার্ত মানুষের পাশে দাঁড়াবো। আর্ত মানবতার সেবায় মহতী উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলছেন আয়োজকরা। আমরা বিশ্বাস করি যে সকল মানুষ মানুষের জন্য এগিয়ে আসবে। মানবতার জন্য আমরা কাজ করি, প্রকৃতির জন্য আমরা কাজ করি। প্রান্তিক মানুষের উপকারের জন্য, সমাজ রাষ্ট্রের জন্য এবং প্রকৃতি ও জীবনের জন্য আমাদের কাজ করা উচিত, আমাদের জন্য, সমাজের জন্য, ব্যক্তির জন্য। সামাজিক দায়বদ্ধতা থেকে প্রকৃতি ও জীবন ক্লাবের মতো স্বেচ্ছাসেবী সংগঠন ও বিত্তবানরাও অসহায় মানুষের পাশে দাঁড়াবে প্রত্যাশা সবার। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, আবারও সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার। আর বিরতির পরে আরো জানিয়ে ফিরছি। বিশেষ ওএমএস কার্যক্রম আর চালু না করার সিদ্ধান্ত, কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি অব্যাহত রাখার ঘোষণা। আমন্ত্রণ আরও একবার চ্যানেল আই সংবাদে। ডিসেম্বর শেষ হয়ে যাওয়া বিশেষ ওএমএস কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি চলবে। সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় বিশেষ ওএমএস কার্যক্রম আর না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, আগের প্রেক্ষাপট এখন নেই বলে সময় বাড়ানো হয়নি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। নিম্নবিত্ত মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে বিশেষ ওএমএস কার্যক্রমের মাধ্যমে ডিম, সবজি সহ বিভিন্ন কৃষিপণ্য বিক্রি করত সরকার। এতে ভর্তুকি দামে ভোগ্যপণ্য কেনার সুবিধা পেত সাধারণ নিম্নবিত্ত মানুষ। সেই কার্যক্রম আর নতুন করে অনুমোদন দেয়নি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। বাজারে ভোগ্যপণ্যের দাম বাড়তে থাকার পরও কেন এই বিশেষ সুবিধা বাতিল করা হলো জানতে চাওয়া হয় অর্থ উপদেষ্টার কাছে। প্রায় 8 লক্ষের বেশি লোক আপাতত ডিসেম্বরে আমরা এটা স্থগিত করলাম। বাজারে মোটামুটি টাকা এসছে, অথবা এটাও একটা জিনিস। আর ভবিষ্যতে যদি কোনো আবার ইমার্জেন্সি রেজ করে তখন ভ্যাট বাড়ানোতে বাজারে খুব বেশি প্রভাব পড়বে না জানিয়ে উপদেষ্টা বলেন, আগামী বাজেটে কিছু পণ্যের ভ্যাট কমানো হবে। আর ভ্যাটে যেগুলি বাড়িয়েছি কি একেবারে দ্রব্যমূল্যের হিসাবে ওষুধের কম, আপনার এবং আইএসপি 0 করে দিয়েছি, মোবাইল টেলিফোন বেশিরভাগ জিনিস। আর ফলের রস, তারপরে কি, হ্যাঁ না দুধের দাম তো কমে যায়, এখন বেড়ে গেলে তো সেটা তো আমার হতে পারে
60,000 মেট্রিক টন সার এবং 30,000 মেট্রিক টন এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের জমি দখল এবং বাড়িতে আগুন লাগানোর ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির নিশ্চিতের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। এএলআরডি ও নাগরিক সমাজের পক্ষ থেকে সরেজমিন ঘটনার তথ্য অনুসন্ধানের জন্য গত সপ্তাহে গোবিন্দগঞ্জে গিয়েছিলেন 17টি ভূমি ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা। সেই সব তথ্য সমন্বিত প্রতিবেদন জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে উপস্থাপন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরপেক্ষ কোনো টিমের মাধ্যমে তদন্ত করতে হবে। জেলা প্রশাসকের অসৌজন্যমূলক আচরণ এবং সাঁওতাল বিরোধী অবস্থান নেওয়ার কারণে অবিলম্বে তাকে অপসারণের দাবি জানান তারা। অধ্যাপক রোবায়েত ফেরদৌস, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এস এম রেজাউল করিম, পল্লব চাকমা সহ বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন। সংবিধান ও নির্বাচন কমিশন সংস্কার রিপোর্ট নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে আমার বাংলাদেশ পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক বলেছেন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা না করে এক কক্ষ বিশিষ্ট আইনসভা নারীদের সংরক্ষিত 50 আসনের পাশাপাশি আরও 50টি সংরক্ষিত আসন রেখে তা পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও বিভিন্ন পেশাজীবীদের জন্য উন্মুক্ত রাখার প্রস্তাব করেছিল তার দল। কেননা উন্নত দেশগুলোতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গুরুত্বপূর্ণ আইন পাশ করতে দীর্ঘ জটিলতায় পড়তে হয়। বিকেলে এবি পার্টির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ অন্যরা। প্রিয় দর্শক, সময় হলে আবারও কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পর খেলার সংবাদ। বিরতির পর আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। মেটাল এগ্রিটেকের স্ট্র্যাটেজিক মিট 2025 অনুষ্ঠিত হয়েছে কৌশলে শক্তি কৃষি উন্নয়ন প্রযুক্তি প্রতিপাদ্যে ফোর্টিস ডাউনটাউন রিসোর্টে এই অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন মেটাল এগ্রিটেকের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সাদিদ জামিল, পরিচালক সারা জামিল, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, বিক্রয় ও বিপণন প্রধান মোহাম্মদ আলমগীর হোসেন সহ অন্যরা। অনুষ্ঠানে বিগত বছরে ব্যবসায়িক কার্যক্রমের পর্যালোচনা, ভবিষ্যতে বিক্রয় ও বিপণন কৌশল নির্ধারণ এবং লক্ষ্য পূরণের রূপরেখা নিয়ে আলোচনা হয়। জানাবো খেলার খবর। সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। শেখ হাসিনাকে দেশে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে অধ্যাদেশ জারি। জুলাই অভ্যুত্থানে আহত চিকিৎসাধীনদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ শুরু, 1.5 সপ্তাহে জাতীয় পরিচয়পত্র হস্তান্তরের আশ্বাস। প্রধান উপদেষ্টা সংস্কার প্রস্তাবগুলো নিয়ে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বললেন ফখরুল, সবাইকে ধৈর্য ধরার পরামর্শ। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের দিনই প্রায় 200 নির্বাহী আদেশ জারি, শপথের পর ভাষণে যুক্তরাষ্ট্রের সোনালী যুগ শুরু হয়েছে মন্তব্য। জাতীয় বাজেটে নৌ খাতে বরাদ্দ বৃদ্ধি ও পরিকল্পিত ড্রেজিংয়ের বিকল্প নেই বললেন বক্তারা, প্রান্তিক জীবন মান উন্নয়নে বিশিষ্টজনদের তাগিদ। এবং ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে প্রস্তুত টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকার, বিপিএল দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি প্রস্তুতি সারার ইচ্ছে। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।